আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বাংলাদেশে মরুকরণের পূর্বাভাস বিশেষজ্ঞ ও জাতিসংঘের, ব্যাপক ফসল বিনষ্ট ও প্রাণহানির আশঙ্কা। এবং 2 দিনের সফরে কাল ঢাকায় আসছে কাতারের আমির। জনশক্তি রপ্তানি সহ সই হবে 11টি দ্বিপক্ষীয় দলিল। বাকিতে জ্বালানি কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রকৃতির রুদ্রমূর্তি আর নজিরবিহীন তাপপ্রবাহ নাতিশীতোষ্ণ বাংলাদেশকে বদলে দিয়েছে। মরুভূমির গরম এখন এদেশে। এপ্রিলের মাঝামাঝিতেই কোথাও কোথাও তাপমাত্রা ছুঁই ছুঁই করছে 43 ডিগ্রি সেলসিয়াস। মে জুনের কোন সময় গিয়ে তা 45 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কেন হলো এই পরিস্থিতি? আগামীতে আর কি অপেক্ষা করছে? বিজ্ঞানী বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 15-20 বছর আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর। বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে 15% মতো। 12%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল 50 বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদীর চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে। উৎপাদন ক্ষমতাও হারাচ্ছে এসব এলাকা। ষড় ঋতুর দেশ ছিল। প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি। বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই। এগুলো ইরাটিক। 2 বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় 43। এ পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20 countries more impacted. 20টি দেশ জলবায়ুর পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে আছে, যেসবে ভবিষ্যতে বড় বড় দুর্যোগ হবে। আফ্রিকার মতো দুর্দশা ঠেকাতে এশিয়ার এসব দেশেও কার্বন নির্গমন কমাতে হবে। মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদও দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে পানি সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার। আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে ব্যবসা বাণিজ্য, বন্দি বিনিময় ও জনশক্তি রপ্তানি সহ 11টি দ্বিপক্ষীয় দলিল সই হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি 1 বছরের জন্য বাকিতে জ্বালানি তেল বাংলাদেশের কাছে বিক্রির জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রায় 19 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে 2005 সালে তার পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল থানি দুদেশের সম্পর্ক উন্নয়নে এসেছিলেন ঢাকায়। কাতারের আমিরকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রাজধানী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ব্যবসার প্রসার ঘটাতে দ্বৈত কর প্রত্যাহার ও সাগর পথ ব্যবহার সহ 6টি চুক্তি হবে এই সফরে। একই সাথে জনশক্তি ও বন্দর পরিচালনা সহ 5টি সমঝোতা স্মারক সই হবে। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে
সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ফিলিস্তিন নিয়ে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কাতারের আমিরের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। আমাদের দেশের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। কাতারের সাথে আমরা আলোচনা, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। তিনি আরও জানান, কাতারের আমিরের সম্মানে নগরীর মিরপুরে বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMCর সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় আসন্ন বোরো সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। আমাদের বোরো সংগ্রহের টার্গেট 11 লক্ষ সিদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। আর চাউল গতবার ছিল 44 টাকা, এইবার আমরা 1 টাকা বাড়িয়ে 45 টাকা করেছি। নেতিবাচক এবং ব্যর্থ রাজনীতির ধারায় হোঁচট খেয়ে বিএনপি এখন পর্যদস্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বারবার পরাজয়ের ঝাঁকুনিতে দলটির নেতারা হতাশায় নিমজ্জিত মন্তব্য করে তিনি বলেন, যতই দিন যাচ্ছে ততই তারা দেশ ও জনগণের শত্রুতে পরিণত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আন্দোলনে ব্যর্থতার গ্লানিতে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে জানিয়ে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, হতাশার মধ্যে যখন দলটির নেতাদের বোধশক্তি লোপ পাচ্ছে তখন তারা আবার জনগণের প্রতি রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া অপশক্তি যারাই হোক না কেন তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং শত্রু হিসেবেই গণ্য হবে বলেও জানান তিনি। রিক্রুটিং এজেন্সির অনিয়ম রোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে কাজ করছেন বলেও জানান প্রতিমন্ত্রী। দক্ষ শ্রমিক তৈরি করা, বিদেশে প্রেরণ করা, সহজ পথে সরকারিভাবে যাতে মানুষ রেমিটেন্স পাঠায়, বৈধ পথে রেমিটেন্স পাঠানো, বৈধ পথে জনশক্তি বিদেশে প্রেরণ করা, সেটাই লিগে আমাদের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আরও বেশি করে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নির্মাণ করা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মুক্তিযুদ্ধে নারীর অবদান বিষয়ক নাটক লাল জমিনের মঞ্চায়ন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান অসামান্য বলেও তা অনেক সময় তেমন প্রকাশ পায় না। মুক্তিযুদ্ধের উপর আরও বেশি নাটক নির্মাণ ও প্রচার করলে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ বিদেশে আরও সমৃদ্ধ হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় একক নাটকে মুক্তিযুদ্ধ বিষয়ক নারী চরিত্রে অভিনয়ের জন্য মোমেনা চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ রাস্তায় হাজার হাজার তালগাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক প্রতিবন্ধী রিকশা চালক। বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে তার লাগানো সারি সারি তাল গাছ। পরিবেশ সুরক্ষায় যা দৃষ্টান্ত হয়েছে আশেপাশের এলাকায়। ভীম পাহান নামের ওই ব্যক্তি এখন রীতিমতো প্রসিদ্ধ সেখানে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আদিবাসী ভীম পাহান 16 বছর বয়স থেকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তার দুপাশে শুরু করেন তালগাছ রোপণ। শুধু বীজ রোপণ করেই থেমে নেই, নিয়মিত পরিচর্যাও করেন এগুলোর। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 16,000 তালের বীজ রোপণ করেছেন তিনি। তবে অনেক জমির মালিক গাছ কেটে ফেলায় বর্তমানে দাঁড়িয়ে আছে 10 থেকে 12,000 তাল গাছ। আমি 30 বছর থেকে গাছ লাগাই, ভ্যানাত করে আটি নিয়ে আসি, দুই পাশে পুঁতি, গাছগুলো হয়েছে এত সুন্দর লাগে, খুব আনন্দিত লাগে। সড়কের শোভা বর্ধনের সাথে সাথে মাটির ক্ষয়রোধ ও বজ্রপাত প্রতিরোধ করছে এসব তাল গাছ। ফলে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন প্রতিবন্ধী এই মানুষটি। বজ্রপাতগুলো হয়, বজ্রপাত ঠেকানোর জন্য তাল গাছ খুবই উপকারী। সে যে একটা প্রশংসার কাজ করেছে, যে প্রশংসার দাবিদার, সে আসলে তাকে প্রশংসা করতেই হয়, না করার কোনো কারণ নেই। আমরা যেটা পারি সে করে দেখিয়েছে যে আসলে কিছু না থাকলেও কাজ করা যায়। একজন আদিবাসী সম্প্রদায় তার সচেতনতায় আমরা কিন্তু আকৃষ্ট তার প্রতি। বিশ্বজুড়ে জলবায়ু সংকট ও এর অস্বাভাবিক পরিবর্তন মোকাবেলায় ভীম পাহান হতে পারেন আমাদের আদর্শ, এমনটাই মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও সড়কগুলোতে অবাধে চলছে ঝুঁকিপূর্ণ শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ভটভটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য পরিবহন ব্যবসায়ীরা। দ্রুত এসব বন্ধের দাবি জানান পরিবহন নেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জয়পুরহাটে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল সরবরাহের জন্য মানুষ ভ্যানের পরিবর্তে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, লোহা ও রড দিয়ে নসিমন, করিমন সহ ভটভটি তৈরি করছে। জেলায় প্রায় 8,000 অবৈধ নসিমন ও করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে জেলার বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ বাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নিয়মের তোয়াক্কা না করে তারা এই শহরের মেন শহরে প্রদর্শন করে আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। সমিতি করছে জয়পুরহাট ও নসিমন ভটভটি সমিতি 3,000 টাকা করে কারেন্ট নেয়, তা বাদেও আমাদের হয়রানি হতে হয়। এদিকে অবৈধ এসব বাহন বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, নির্দেশ যে অবৈধ কোনো গাড়ি মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে চলবে না, সেটাকে উপেক্ষা করে এখনো চলতেছে। আমরা ভ্যাট ট্যাক্স অগ্রিম দেই সরকারকে, সেই সুযোগ সুবিধাটা আমরা পাই না। এসব বাহন শহরে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। এখানে শহরের ভিতরে একটা বড় বাজার, গরুর বাজার রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে গরু আমদানিকারকরা নসিমন, করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো। তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের ভিতরে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। এসব অবৈধ যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বাস্থ্যসেবায় 10 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে বিআরবি হসপিটাল। রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। প্রধান অতিথি ছিলেন পরিচালক শামসুর রহমান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 27 এপ্রিল পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে বিআরবি হসপিটাল। এ সময় হাসপাতালটিতে সব ধরনের প্যাথোলজি এবং রেডিওলজিতে টেস্টের উপর থাকবে 25% ডিসকাউন্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক পাঠিয়ে শুভেচ্ছা জানায় এটিএন বাংলা। এ সময় অধ্যাপক ABM আব্দুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মুবিন খান, অধ্যাপক আজিজুল কাহার, হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জামিল আহমেদ উপস্থিত ছিলেন।
বরিশালের বাবুগঞ্জের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া ডিএমডি মোহাম্মদ হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। অনুষ্ঠানে গোলাম কিবরিয়া টিপু বলেন, ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুল তথ্য বা মিস ইনফরমেশন গণতন্ত্র এবং উন্নয়নের জন্য বাধা। বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারের জন্য ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ায়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ওয়ার এগেইনস্ট মিস ইনফরমেশন কন্টিনিউস CMIB-কে র্যাপ আপ শীর্ষক আলোচনায় একথা বলেন বক্তারা। রাজধানীর গুলশানে EMK সেন্টারে এই অনুষ্ঠানে ভুল তথ্যের প্রক্রিয়া এবং তা মোকাবেলায় চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন এভেলি, CGS এর নির্বাহী পরিচালক জিলুর রহমান। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSP এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। বিকেলে রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদার আসর কুল BSP এ বর্ষসেরা ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্রিকেটার নাজমুল হোসেন এবং ফুটবলার রাকিব হোসেন। এছাড়া দর্শকদের ভোটে সেরার খেতাব পপুলার চয়েস অ্যাওয়ার্ড জেতেন ফুটবলার শেখ মোরসালিন। এবছর 16টি বিভাগে মোট 18 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বাংলাদেশে মরুকরণের পূর্বাভাস, বিশেষজ্ঞ ও জাতিসংঘের ব্যাপক ফসল বিনষ্ট ও প্রাণহানির আশঙ্কা। এবং 2 দিনের সফরে কাল ঢাকায় আসছে কাতারের আমির। জনশক্তি রপ্তানি সহ সই হবে 11টি দ্বিপক্ষীয় দলিল। বাকিতে জ্বালানি কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।